প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের সাথে আরেকটু অনলাইন ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকে তোমাদের সাথে যে বিষয়টি আলোচনা করবো সেটা বাংলা প্রথম পত্র গদ্যাংশ রেইনকোট গল্প। যিনি লিখেছেন তার নাম হচ্ছে আখতারুজ্জামান ইলিয়াস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আখতারুজ্জামান ইলিয়াস স্যারের রেইনকোট গল্পটি তোমাদের সাথে আলোচনা করব। এটি হচ্ছে 1971 সালের মুক্তিযুদ্ধে ঢাকা শহরের গেরিলা যোদ্ধাদের কর্মকাণ্ডের উপর রচিত একটি ছোট গল্প। এই গল্পের মাধ্যমে আমরা জানতে পারবো তৎকালীন পাকিস্তানি শাসক গোষ্ঠী তথা সেনাবাহিনী কর্তৃক এদেশে মানুষের উপরে যে নির্মম নির্যাতন স্টিমরোলার চালিয়েছিল তার একটি বর্ণনা, এবং তাদেরকে প্রতিরোধ করতে গিয়ে তৎকালীন সময় গেরিলা যোদ্ধারা যে সমস্ত পদক্ষেপ গ্রহণ করেছিলেন সেই পদক্ষেপের বর্ণনাটুকু আমরা এখানে আমরা জানতে পারবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রথম যে কাজটি করব সেটা হচ্ছে গল্পটি পড়ার আগে আখতারুজ্জামান ইলিয়াস সম্পর্কে কয়েকটি ইনফরমেশন আমরা জেনে নিচ্ছি। আখতারুজ্জামান ইলিয়াস, ওনার লেখক পরিচিতি, জন্মগ্রহণ করেন 1943 সালের 12 ফেব্রুয়ারি গাইবান্ধার গটিয়া গ্রামে মামা বাড়িতে, আর পৈতৃক নিবাস বগুড়া শহরের উপকণ্ঠে নারুলি গ্রামে। আখতারুজ্জামান মোহাম্মদ ইলিয়াস, এটি হচ্ছে তার পিতৃ প্রদত্ত নাম। ওনার ডাক নাম ছিলেন মঞ্জু। পিতার নাম হচ্ছে বিএম ইলিয়াস এবং মায়ের নাম হচ্ছে মরিয়ম ইলিয়াস। বাবা বদিউজ্জামান মোহাম্মদ ইলিয়াস পূর্ব বাংলা প্রাদেশিক পরিষদের সদস্য ছিলেন। 1947 সাল থেকে 1951 সাল পর্যন্ত মুসলিম লীগের পার্লামেন্টারি সেক্রেটারি ছিলেন বিএম ইলিয়াস। তারপর হচ্ছে ওনার শিক্ষা জীবন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিষয়ে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। সময়টা হচ্ছে 1964 সাল। উনি যে সংগঠনটি করতেন সেটা হচ্ছে বাংলাদেশ লেখকের শিবিরের সভাপতি ছিলেন। কর্মজীবন হচ্ছে অধ্যাপনা, সরকারি কলেজে। উপন্যাস লিখেছেন দুইটি, একটি হচ্ছে সিলে কোঠার সিপাহী, যেটা প্রকাশিত হচ্ছে 1987 সালে। খোয়াবনামা প্রকাশিত হচ্ছে 1996 সালে। গল্প গ্রন্থ হচ্ছে মোট 5টি গল্প গ্রন্থের ভিতরে 28টি গল্প রয়েছে। এদের মধ্যে রয়েছে অন্য করে অন্যস্বর, যেটি প্রকাশিত হচ্ছে 1976 সালে। তারপর হচ্ছে কোয়ারি প্রকাশিত হচ্ছে 1982 সালে। দুধেবাদ উৎপাত 1985 সালে। দুজকের ঘুম 1989 সালে প্রকাশিত হয়। জাল স্বপ্ন স্বপ্নের জাল, যেটি প্রকাশিত হচ্ছে 1997 সালে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ওনার প্রবন্ধ গ্রন্থের মধ্যে রয়েছে সংস্কৃতির ভাঙ্গা সেতু, যেটার ভিতরে মোট 22টি প্রবন্ধ রয়েছে। যে সমস্ত পুরস্কারে ভূষিত হয়েছেন: বাংলা একাডেমি পুরস্কার পান 1983 সালে, 21 পদক 1999 সালে সহ অসংখ্য সম্মাননা পুরস্কারে ভূষিত হয়েছিলেন। মৃত্যুবরণ করেন 1997 সালে 4 জানুয়ারি। এই মহান লেখক যে লেখাটি আমরা আজকে পড়ব, রেইনকোট, এটি প্রকাশিত হচ্ছে 1995 সালে। 1997 সালে এই গল্পটি জাল স্বপ্ন স্বপ্ন জাল এই গল্প গ্রন্থের অন্তর্ভুক্ত করা হয়। এই গল্পে আমরা যে বিষয়টি জানব সেটা হচ্ছে ঢাকা কলেজের কেমিস্ট্রি বিষয়ের লেকচারার জনাব নুরুল হুদার জবানিতে গল্পটি বর্ণিত হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসো আমরা মূল গল্পতে চলে যাচ্ছি। গল্পটির আমরা প্রথমেই দেখব, প্রথম যে স্তাবকটি রয়েছে এই স্তাবকে একটি ডাক ও খনার বাসনের উদ্ধৃতি দ্বারা গল্পটি শুরু করা হয়েছে। আমরা গল্পটা শুরু করছি এভাবে: ভোর রাত থেকে বৃষ্টি, অর্থাৎ বৃষ্টি শুরু হয়েছে ভোর রাত্র থেকে। আহা বৃষ্টির জমজম বল, বৃষ্টির আওয়াজটা হচ্ছে জমজম। এই বৃষ্টির মেয়াদ আল্লাহ দিল পুরা 3 দিন, অর্থাৎ বৃষ্টির স্থায়িত্ব হয়েছিল 3 দিন ধরে। কারণ হচ্ছে এই ওই ডাক ও খনার বচনে এসে উক্তিটি শনিতে 7, মঙ্গলে 3 আর সব দিন দিন, অর্থাৎ শনিবারে যদি বৃষ্টি হয় সেই বৃষ্টি স্থায়িত্ব হবে 7 দিন, মঙ্গলবার শুরু হলে সেটা হবে 3 দিন, এছাড়া সপ্তাহে যে কোনো দিন বৃষ্টি শুরু হলে সেদিনই শেষ হয়ে যাবে। এটি ডাক ও খনার বছরের একটি উক্তি। আচ্ছা, এটার জেনারেল স্টেটমেন্ট আছে, অর্থাৎ এটা সুনির্দিষ্ট একটি বিবৃতিও রয়েছে, স্পেসিফিক ক্লাসিফিকেশন রয়েছে এবং সুনির্দিষ্ট একটা ব্যাখ্যা রয়েছে। যেমন মঙ্গলে ভোররাত্র হইতে শুরু, 3 দিন মেঘের গুরু গুরু, তারপরে বুধের সকালে নামলো চল, বিকেলে মেঘ কয় এবার চল। মানে বিষয়টা হচ্ছে এরকম, যদি মঙ্গলবারে বৃষ্টি শুরু হয় তাহলে সেই বৃষ্টিটা 3 দিন থাকবে, আর যদি বুধবারে বৃষ্টি শুরু হয় তাহলে সেদিন বিকালে বেলায় বৃষ্টিটা শেষ হয়ে যাবে। আচ্ছা, এবার আমরা যে গল্পটা শুরু করেছিলাম এই গল্পটা মঙ্গলবারে বৃষ্টি দ্বারা শুরু হয়েছে। বৃহস্পতি শুক্র কিছু বাদ নেই, কিন্তু এখন ভুলে গেছে। যিনি ভুলে গেছেন তার নাম হচ্ছে জনাব নুরুল হুদা। উনি ঢাকা কলেজের কেমিস্ট্রি টিচার।
উনি বলতেছেন যেটুকু মনে আছে পুরো বেড কভারের নিচে গুটিসুটি মেরে শুয়ে আর এক পাশটা ঘুমিয়ে নেওয়ার জন্য তাই যথেষ্ট। অন্তত 3 দিন ফুটফাট বন্ধ, বাদলায় বন্দুক বারুদ একটু জিরিয়ে নেবে না, এই কয়টা দিন নিশ্চিত আরাম করো। যেহেতু গোলাগুলি হচ্ছে, অপরদিকে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে কি আছে দুই পক্ষের মধ্যে গোলাগুলি বন্ধ রয়েছে। জনাব নুরুল হুদা এই সময়টুকু সদ্ব্যবহার করতে চাচ্ছেন, সেই সময়টুকু একবারে আরামে নিশ্চিন্তে ঘুমিয়ে পার করে দিতে চাচ্ছেন। কিন্তু তার এই ইচ্ছাটা মহান রব আল্লাহ তাআলা শুধু করে দিলেও মানব সৃষ্ট সেই রবের কারণে মানব সৃষ্ট বিড়ম্বনার কারণে তার এই সুযোগটি হয়ে ওঠে না। আসলে আমরা তৃতীয় স্তবক আলোচনা করি। তার হলো কই ম্যান প্রপোজেস, অর্থাৎ মানুষ চায় এক, আল্লাহ চায় এক, মানুষ করে আরেক, বা মানুষ করে এক, আল্লাহ চায় আরেক। এমন চমৎকার বাদলার সকালে দরজায় প্রবল করা নাড়া শেষ হেমন্তের শিশির পর্দা ছিঁড়ে ফালাফালা করে দিল। অর্থাৎ সময়টা ছিল হেমন্তকাল, মঙ্গলবার বৃষ্টি শুরু হয়েছে। 3 দিন নুরুল হুদা এক টানা ঘুমিয়ে সময়টা পার করে দিবেন। কিন্তু দেখা গেছে গত রাতে, গল্পটা যেদিন বর্ণনা করেছিলেন অর্থাৎ মঙ্গলবার, সোমবার দিবাগত রাত্রে ঢাকা কলেজের ভিতরে মুক্তিযোদ্ধারা তারা কি করেছেন, গেরিলা আক্রমণ করেছেন। সেই আক্রমণে প্রিন্সিপালের কোয়ার্টারে গেটে তারা গ্রেনেড ফেলে গেট ভেঙে দিয়েছেন, কলেজের সামনে ট্রান্সফরমার উড়িয়ে দিয়েছেন। যার কারণে প্রিন্সিপালের পিয়ন যে ইসাক রয়েছেন সে জনাব নুরুল হুদার বাড়িতে চলে এসে দরজা নক করতে লাগলেন। যেখানে কি আছে নিরবচ্ছিন্ন ঘুমিয়ে সময়টা পার করতে দিতে চেয়েছেন নুরুল হুদা, সেখানে দেখা যায় সকালে সেই শান্ত পরিবেশটি ইসাকের কানে কি আছে বিড়ম্বনার শিকার হয়েছে। যার কারণে নুরুল হুদা বলেছেন কি আছে হেমন্তের শিশির পর্দা ছিঁড়ে ফালাফালা করে দিল, সব বেচতে দিল। কিন্তু নুরুল হুদার ভয়টি হচ্ছে, এখানে নুরুল হুদা অত্যন্ত ভীতু প্রকৃতির একজন মানুষ। তার ভয় হচ্ছে যে আজ তার ঘরে মিলিটারি চলে এসেছে। এই জন্য সে কি করলেন, মানুষের বিপদে পড়ে, মুসলিম জাতি যখন বিপদে পড়ে তখন যে দোয়াটি পড়ে শত শত বছর আগ থেকে নুরুল হুদা ঠিক স্বভাববশত সেই দোয়াটি পড়লেন। কি আছে মিলিটারি আজ তার ঘরে, আল্লাহ গো আল্লাহুম্মা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়তে পড়তে সে দরজার দিকে এগোয়। এই কয়েক মাসে কত সূরাই সে মুখস্থ করেছে। রাস্তায় বেরোলে 5 কালেমা সবসময় রেডি রাখে তার ঠোঁটের উপরে, কোন দিক থেকে কখন মিলিটারি ধরে। তবু একটা না একটা ভুল হয়ে যায়। দোয়া মনে হলো ঠিকই, কিন্তু টুপিটা মাথায় দিতে ভুলে গেল। অর্থাৎ তৎকালীন সব পাকিস্তানি কি আছে মিলিটারি এই দেশে মানুষকে শুধুমাত্র ধর্মের কিছু আবরণের মাধ্যমে মূল্যায়ন করত। যারা তাদের ধর্মের সে অ্যান্সার গুলো দিতে পারতো না তাদেরকে কি আছে অধর্মী বলে আখ্যায়িত করে তাদেরকে শাস্তি দিত। যার কারণে নুরুল হুদা মিলিটারি ভয়ে ধর্ম শিক্ষা গ্রহণ করেছেন, নট আল্লাহর ভয়ে। যার কারণে দেখা যাচ্ছে ওই সে মিলিটারির সামনে পড়লে তার কোনো না কোনো ধরনের ভুল হয়ে যায়। এবার সে যখন দরজার দিকে তাকালেন তখন সে দেখলেন দুটো সিটকিনি, একটা খিল এবং কাঠের ডাসা যখন সে খুলে দিলেন তখন ঘরের মধ্যে মিলিটারি পরিবর্তে প্রবেশ করলেন প্রিন্সিপালের পিয়ন ইসহাক। আচ্ছা, ডাসা খুলে দরজায় কপাট ফাঁক করতে বাতাস আর বৃষ্টির ঝাপটার সঙ্গে ঘরে ঢুকলো প্রিন্সিপালের পিয়ন। যার কারণে নুরুল হুদা মিলিটারি পরিবর্তে প্রিন্সিপালের পিয়নকে দেখে সে শুকরিয়া আদায় করতে গিয়ে সে বললেন আলহামদুলিল্লাহ, মিলিটারি নয়। পিয়নকে জড়িয়ে ধরে চুমু খেতে ইচ্ছে করছে, অর্থাৎ এটা সে খুশিতে বা বিপদ কম আসবে। আচ্ছা, কিন্তু লোকটির চিনচিনে গলায় কণ্ঠস্বরে হাঁকে স্যার নে সালাম দেয়। কি বলেছে? স্যার আপনাকে সালাম জানিয়েছে। বলে বাঙ্গাসুটা কালের খোসা খোসা তারিতে লোকটা নিজের বাক্যের কোমল শ্বাসটুকু শুষে নেয় এবং হুকুম স্যারে তলব কিয়া আবি জানে হোগা, আপনাকে তলব করেছে, আপনাকে এখনই কলেজে যেতে হবে। আচ্ছা, কি ব্যাপার? নুরুল হুদা জিজ্ঞাসা করলেন। তখন নুরুল হুদাকে ওই ইসহাক বললেন, বেশি কথা বলবার সময় নেই, কলেজের দেয়াল ঘেঁষে কারা বোমা ফাটিয়ে গেছে গত রাতে। নুরুল হুদা বলতেছেন মানে? মিসক্রিয়ান্ট লোক ইলেকট্রিসিটি ট্রান্সফরমার তোড় দিয়া। কথাটা ভালো করে বুঝতে হবে। এখানে মিসক্রিয়ান্ট শব্দের অর্থ হচ্ছে দুষ্কৃতকারী। পাকিস্তানি শাসক গোষ্ঠী, পাকিস্তানি সেনাবাহিনী থেকে শুরু করে সবাই এদেশের মুক্তিযোদ্ধাদেরকে মিসক্রিয়ান্ট হিসেবে আখ্যায়িত করত, অর্থাৎ দুষ্কৃতকারী হিসাবে। যার কারণে শব্দটাকে এখানে মিসক্রিয়ান্ট শব্দটা প্রয়োগ করা হয়েছে, অর্থাৎ দুষ্কৃতকারী। এই কথাটা তারা বোঝানো হয়েছে এদেশের মুক্তিযোদ্ধাদেরকে। আচ্ছা, মিসক্রিয়ান্ট লোক ইলেকট্রিসিটি ট্রান্সফরমার তোড় দিয়া মানে মিসক্রিয়ান্টরা গত রাত্রে কলেজের ট্রান্সফরমার ভেঙে দিয়েছে। और ऑफिसर जाने का टाइम प्रिंसिपल साहब का कोटी में ग्रेनेड फेंका এবং যাওয়ার সময় প্রিন্সিপালের কোয়ার্টার মাঠে গ্রেনেড ফেলেছেন, গেট তোড় দিয়া, তাতে প্রিন্সিপালের কোয়ার্টারের গেট ভেঙে গেছে। নুরুল হুদা বলতেছেন ভয়াবহ কাণ্ড। এবার নুরুল হুদা ওই ইলেকট্রিসিটি ট্রান্সফার এবং প্রিন্সিপালের কোয়ার্টারের অবস্থান কোথায় সেটা ব্যাখ্যা করতেছেন।
ট্রান্সফার মতো কলেজের সামনে দেয়াল গেছে, দেয়ালের পরে একটা বাগান রয়েছে, বাগানের পরে টেনিস লন, তারপরে সে কলেজের মস্ত বড় একটা দালান, মস্ত দালানটা পার হয়ে একটা ফুটবল এবং ক্রিকেট খেলার মাঠ, মাঠ পেরিয়ে একটু বাঁদিকে গেলে প্রিন্সিপালের কি আছে কোয়ার্টার, এর সঙ্গেই মিলিটারি ক্যাম্প, অর্থাৎ মিলিটারি ক্যাম্প এবং প্রিন্সিপালের কোয়ার্টার একই জায়গায়। কলেজের জিমনেশিয়াম এখন কি আছে মিলিটারি ক্যাম্প স্থাপন করেছেন। প্রিন্সিপালের বাড়ির গেটে বোমা ফেলা মানে হচ্ছে মিলিটারি ক্যাম্প অ্যাটাক করা। সামনের দেয়ালে বোমা মেরে এতটা পথ ক্রস করে গেল কি করে, এই কথাটা নুরুল হুদা জানতে চেয়েছেন ইসাকের কাছে। ঠিক আছে, সে জানতে চায় ক্যাসে কি করে এই পথটা কি আছে অতিক্রম করলো। উত্তরে প্রিন্সিপালের পিয়ন বলতেছেন, প্রিন্সিপালের পিয়ন কি আছে জানবে কি, ও ও আপ হি ক সপ্তাহ। ইসাক বলতেছে নুরুল হুদাকে, স্যার সেটা তো আপনি ভালো জানেন। তার মানে কি, অর্থাৎ ইসাক সে মনে করতেছে নুরুল হুদা হচ্ছে একজন মুক্তিযোদ্ধা অথবা সে গ্যাংয়ের একজন সদস্য। এই কথা যখন বলল, বিতু নুরুল হুদা সে ভয়ে মাথা নিচু করলেন এবং তার মুখ থেকে অনর্গল পানি পড়তে লাগলেন। মানে সেই বা বলবে কি করে, পিয়ন কি তাকে অর্থাৎ নুরুল হুদাকে মিসক্রিয়ান্টের লোক ভাবে নাকি। তার মাথাটা আপনা আপনি নিচু হলে মুখ দিয়ে পানির মতো গড়িয়ে পড়ে, ইসাক মিয়া বইঠিয়ে চাটা খাইয়ে আমার এই 5-7 মিনিট লাগেগা। আচ্ছা, নুরুল হুদার সেই আহ্বান কেসে ইসাক নাকচ করে দেশে চলে গেল। नहीं नाश्तार আমন্ত্রণ ফিরিয়ে দিয়ে ইসহাক বলে, আব্দুল সাত্তার মির্জা কা গড় জানে হোগা। জিওগ্রাফির প্রফেসর আব্দুল সাত্তার মির্জার বাড়িতে তার যেতে হবে। আপ আবি আইয়েন, আপনি এখনই চলে এসেন। এক কর্নেল সাহেব পৌঁছে গিয়া, কলেজে একজন কর্নেল সাহেব পৌঁছে গিয়েছেন। কেসে সব প্রফেসর তেলা দিয়া, সব প্রফেসরদেরকে খবর দিতে হবে। ফরন আইয়েন, আপনি এখনই চলে এসেন। আচ্ছা, এবার যখন ইসহাক চলে গেল, নুরুদা ইসহাকের অবস্থানটা বর্ণনা করতেছেন এইভাবে। ঠিক আছে, কর্নেলের নেতৃত্বে মিলিটারি হাতে কলেজটা এবং তাকেও নিস্ত করে ইসহাক বেরিয়ে যায়। রাস্তায় গড়গড় করতে থাকা বেবি ট্যাক্সির গর্জন তুলে সে রওনা হলো জিওগ্রাফির প্রফেসরের বাড়ির দিকে। ইসহাকের নিচে এখন মিলিটারি কর্নেল বললেও চলে, তবে ভোরবেলায় কলেজে মিলিটারি কর্নেল খুব চলে আসায় সে হয়তো ডিমোটেড হয়েছে লেফটেন্যান্ট কর্নেলে, আরো নিচেও নামতে পারে, কিন্তু ক্যাপ্টেনের এদিকে তাকে ঠেলা মুশকিল। মিলিটারি প্রাদুর্ভাবের পর থেকে, অর্থাৎ যখন থেকে মিলিটারি আগমন শুরু হয়েছে তখন থেকে কি আছে পর থেকে তাকে দেখে কলেজে সবাই তটস্থ থাকে। কেন? এপ্রিলের শুরু থেকে সে বাংলা বলা ছেড়ে দিয়েছে, মানে অর্থাৎ এপ্রিল মাসের শুরু থেকে সে এখন আর বাংলা বলে না, পুরোপুরি বাংলা বলা ছেড়ে দিয়েছে। কোনো কালে দাদা না পরদাদার বাইরার মামু না কি যেন দিল্লিওয়ালা কোন সাহেবের খাস খানসমা ছিলেন। সেই সুবাদে দিন রাতে এখন সে শুধু উর্দুতে কথা বলে। এবার অপরদিকে যখন নুরুল হুদা কলেজে যাওয়ার জন্য প্রিপারেশন নিতেছেন, ঠিক সেই সময় তার স্ত্রী আসমা সে তার আর্জিটা সে প্রকাশ করলে এভাবে, যেতেই হবে, অসময়ে বৃষ্টি ভিজে তোমার হাঁপানি টানটা আবার একটা অসম্পূর্ণ বাক্য বেড়ে যাবে বা ইত্যাদি। বউয়ের এই সমস্ত সোহাগের কথা শুনলে কি তার চলবে? বউ কি প্রিন্সিপালের ধমকের কি আছে ভাগ নিবে? এর উপরে কলেজে কর্নেল এসেছে, কপালে আজ কি আছে আল্লাহ জানে। ফায়ারিং স্কোয়াডে যদি দাঁড় করিয়ে দেয় তো কর্নেল সাহেবের হাতে পায়ে ধরে কি আছে কি কপালে গুলি করা হুকুম জারি করানো চায় না। প্রিন্সিপাল কি তার জন্য কর্নেলের কাছে এই দ্রব্যটুকু করবে না? পাকিস্তানের জন্য প্রিন্সিপাল দিন রাত দোয়া দুরুদ পড়ছে, সময় নেয় অসময় নেয় আল্লাহর দরবারে কান্নাকাটি করে এবং সময় করে কলিগদের গালিগালাজও করে। এপ্রিল মাসে মাঝামাঝি প্রিন্সিপাল মিলিটারি বড় কর্তাদের কাছে সবিনয় নিবেদন করেছেন, পাকিস্তান যদি বাঁচাতে হয় তো সব স্কুল কলেজ থেকে শহীদ মিনার হটাও। মানে অর্থাৎ যত স্কুল কলেজের শহীদ মিনার আছে সব স্কুল কলেজ থেকে শহীদ মিনার কি করতে হবে, ভেঙে দিতে হবে। কি বলছে প্রিন্সিপাল ডক্টর আফাজ আহমেদ? বলছে মিলিটারি বড় কর্তাদের। এখন দেখি সেটা ফল কি হয়েছে। এগুলো হলো পাকিস্তানের শরীরের কাটা। পাকিস্তানের পাক সাপ শরীরটাকে নিরোগ করতে হলে এই সমস্ত কাটা উঠাতে হবে। তা মিলিটারি ডক্টর আফাজ আহমেদের পরামর্শ শুনেছে। গ্রামে গঞ্জে যেখানে গেছে প্রথমে কামান তাক করেছে শহীদ মিনার দিকে। দেশে একটা কলেজের শহীদ মিনার আর অক্ষত নেই। তা প্রিন্সিপাল তাদের এত বড় একটা পরামর্শ দিল, এটা নুরুল হুদা বলতেছেন। ডক্টর আফাজ আহমেদ মিলিটারিদের এত বড় একটা উপকার করলো। নুরুল হুদা যেহেতু প্রিন্সিপালের আন্ডারে চাকরি করেন, সুতরাং তাকে ফায়ারিং স্কোয়াডে দাঁড় করে দিয়ে শরীরে আলতু বলতু জায়গায় গুলি না করে যদি এমন একটা অর্ডার করা যায় প্রিন্সিপালের দ্বারা সুপারিশের মাধ্যমে যে গুলিটা করবে ঠিক তারপর তার কপালের মধ্যখানে,
সেটা কি আসলে প্রিন্সিপাল বললে মিলিটারি কি শুনবে না? আচ্ছা, আর সামান্য এক লেকচারের গুলি করার সময় শরীরে আলতো আলতো জায়গা বাদ দিয়ে কপালটা টার্গেট করা অনুরোধটা তারা মানবে না? এবার বলতেছেন কেন প্রিন্সিপাল তার জন্য এই অনুরোধটুকু করবেন, কারণ সে প্রিন্সিপালের সমস্ত কাজে সহায়তা করেন। আবার প্রিন্সিপালকে সে এত সার্ভিস দিচ্ছে, তার কলিগের তবা সাবঅর্ডিনেটের জন্য এতটুকু সে করবে না? ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা তারপরে স্তবকটি দেখি। এখানে আছে যখন সে এই ভাবনার মধ্যেই কি আছে প্যান্ট পরতেছিলেন, আবার পুনরায় কি আছে ওই সে তার স্ত্রী আসমা তার আরেকটি আর্জির কথা আমরা শুনতে পাই। প্যান্টের ভিতরে পা গলিয়ে দিতে দিতে কি আছে শুনে রান্নাঘর থেকে বউ বলছে, তাড়াতাড়ি চলে এসো, বৃষ্টি শুরু হওয়ার আগে মিরপুর ব্রিজ দিক থেকে গুলির আওয়াজ আসছিল, কখন কি হয়ে যায়। এই সমস্ত কথা এখন বলার দরকার কি? রেডিও টেলিভিশনে হরদম বলছে সিচুয়েশন নরমাল, পরিস্থিতি স্বাভাবিক, দুশ্মনকে সম্পূর্ণ কবজা করা গেছে, মিসক্রিয়ান্টরা সব খতম, প্রেসিডেন্ট দেশে গণতন্ত্র ফিরিয়ে দিতে বদ্ধপরিকর। কিছুদিন বাদে বাদে তার ভাষণ শোনা যায়, আওয়ার আলটিমেট এম রিমেন্স দ্য সেম, দ্যাট ইজ টু হ্যান্ড ওভার পাওয়ার টু দ্য ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ অফ দ্য পিপল। সবই তো নবায়ন হয়ে আসছে। বাঙালি আই মিন ইস্ট পাকিস্তানি গভর্নর, মন্ত্রী সব ইস্ট পাকিস্তানি, কেসে সবই তো স্বাভাবিক। এখন সে তার কেসে এই সমস্ত বাজে কথা বলে কেন? আসমাকে নিয়ে আর পারা যাচ্ছে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখি এখানে অর্থাৎ পাকিস্তানি শুধু সেনাবাহিনী না, পাকিস্তানি শাসক গোষ্ঠীদের কেসে মানসিকতার একটি পরিবর্তনের কথা আমরা এখানে উল্লেখ করি। আমরা এরপরে দেখি যখন সে রওনা দিচ্ছেন তখন তার স্ত্রী আসমা তার মনোভাবটা কিভাবে সে পোষণ করছে, আমরা সেটার একটা অবস্থান এখানে দেখি। ঠিক আছে, এই বৃষ্টিতে শুধু ছাতায় কুলবে না গো, বইয়ের আরেক দফা সোহাগ শোনা গেল, তুমি বরং মিন্টু রেইনকোটটা নিয়ে যাও। তারপরে ইস আবার মিন্টু, বউয়ের এই বাড়িটার জন্য তাকে এক্সট্রা তটস্থ থাকতে হয়। এই তটস্থ শব্দটা দুবার ব্যবহৃত হয়েছে, একটা হচ্ছে ইসাকের ব্যাপারে আর একটা হচ্ছে মিন্টু। বাড়ি থেকে হ্যাঁ হ্যাঁ, তার মগবাজারের 2 কামরার ফ্ল্যাট থেকে তো মিন্টু চলে গেছে জুন মাসে, জুনের 23 তারিখে। জুলাইয়ের 1 তারিখে সে বাড়ি শিফট করলো। বলা যায় না ওখানে যদি কেউ কিছু আজ করে থাকে। ও চলে যাবার কি আছে 3 দিন পরে পাশের ফ্ল্যাটের গোলগাল মুখের মহিলা তার বউকে জিজ্ঞাসা করেছিলেন। কি জিজ্ঞাসা করলেন? ভাবি, আপনার ভাইকে দেখছি না। বেশ, এই শুনে সে বাড়ি বদলাবার জন্য লেগে গেল হন্ডে হয়ে। মিলিটারি লাগার পর থেকে এই নিয়ে সে মোট 4 বার বাড়ি চেঞ্জ করলেন। এখানে আসার পরে নিচের তলার ভদ্রলোক একদিন বলেছিলেন, কি আছে আমার ভাইটাকে আর ঢাকায় রাখলাম না, যে গোলমাল বাড়ি পাঠিয়ে দিলাম। শুনে বুকটা তার ডিপ ডিপ করছিল। এবার যদি তার শালার প্রসঙ্গ তোলে, নিরাপত্তার জন্য সে এখানে এসেছে, কলেজ থেকে দূরে, আত্মীয় স্বজন থেকে দূরে, শহর থেকে দূরে বলা যায়। ভেবেছিল নতুন এলাকা, পূর্ব দিকে জানার ধরে দাঁড়ালে চোখে পড়ে বিল আর ধান ক্ষেত। আচ্ছা, এই বিল এবং ধান ক্ষেতটাই মূলত গেরিলা যোদ্ধাদের জন্য সবচেয়ে পজিটিভ একটি বিষয়। তা কি বিপদ, এদিকে নাকি নৌকা করে চলে আসে স্টেনগান ওলা ছোকরার দল। এদিকের মানুষের শুধু চোখে খালি নৌকা দেখে, নৌকা ভরা অস্ত্র। এর উপরে ও যদি মিন্টুর কথা তোলে তো কেস অস্ত্র ঢুকে পড়ে তার কেস ঘরের মধ্যেখানে। মিন্টু যে কোথায় গেছে তা সেও জানে, তার বউও জানে। কিসিঞ্জার সাহেব, এই কিসিঞ্জার সাহেব হচ্ছে তৎকালীন আমেরিকার অর্থাৎ একজন পররাষ্ট্র সচিব। সে বলেছিলেন কি আছে কিসিঞ্জার সাহেব বলেছেন এইসব হলো পাকিস্তানি ইন্টারনাল অ্যাফেয়ার। মানুষ মেরে সাফ করে দেয়, বাড়িঘর গ্রাম বাজার জ্বালিয়ে দিচ্ছে, কারো কোনো মাথা ব্যথা নেই, এইসব হলো ইন্টারনাল অ্যাফেয়ার্স। না না, এই ধরনের কি আছে ভাবনা তাদের কাছে গেছতে দেওয়া ঠিক নয়। আমরা এখানেও এই কিসিঞ্জার সাহেবের মন্তব্য দেখতে পাই। তৎকালীন সময় অর্থাৎ আমেরিকা বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিলেন। নিচের ফ্ল্যাটে থাকেন ওয়েল্ডিং ওয়ার্কশপের মালিক, তার শ্বশুর নিশ্চয়ই সর্দার গোছের রাজাকার। সপ্তাহে 2 দিন 3 দিন মেয়ের বাড়িতে রেফ্রিজারেটর, টেপ রেকর্ডার, দামি দামি সোফা সেট, ফ্যান, খাট, পালন চালান পাঠায়। তারপরে দেখি তো ফিট করে কিনা। আসমা এগিয়ে এসে তার গায়ে রেইনকোট চড়িয়ে দিতে দিতে বলে, মিন্টু তো আমার অনেক লম্বা, তোমার গায়ে হবে তো? দেখো ফের মিন্টুর দৈর্ঘ্যের তুলনা করে তার সঙ্গে। এই বাইকে নিয়ে এরকম বাড়াবাড়ি করাটা কি আসমার ঠিক হচ্ছে? কি আছে, ভালোই হলো, তোমার গোড়ালি পর্যন্ত ঢাকা পড়েছে, পায়েও বৃষ্টি লাগবে না। এখানে আসমা শেষ নয়, রেইনকোটের সঙ্গেকার টুপি এনে ছড়িয়ে দেয় তার মাথায়। আব্বু ছোট মামা হয়েছেন, আব্বু ছোট মামা হয়েছেন। 2.5 বছরের মেয়ে শুদ্ধ ঘুম ভাঙ্গা গলায় ভাঙ্গা ভাঙ্গা কি আছে বুলি শুনে সে চমকে উঠে। কি আছে মিন্টু কি ঢুকে পড়লো অস্ত্র হাতে? এর মানে কি পিছু পিছিয়ে ঢুকছে মিলিটারি?
ঠিক আছে, তার মানে না, দরজা এবং সিটকিনি সবই বন্ধ। এবার যখন এই অবস্থান, তারপরে দেখি তাকে কি মৃত্যুর মতো দেখাচ্ছে, ব্লেডকে আবার ভুল করে বসবে না তো। এর মধ্যে তার 5 বছরের ছেলেটা, ঠিক আছে, গম্ভীর চোখে তাকে পর্যবেক্ষণ করে রায় দেয়, আব্বুকে ছোট মামার মতো দেখাচ্ছে। আব্বু তাহলে মুক্তিবাহিনী, তাই না? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা রেইনকোট গল্পের আজকে প্রথম স্থাপন, মানে প্রথম একটা পর্ব শেষ করলাম। আগামী পর্বে বাকি ক্লাসটা শেষ করার জন্য চেষ্টা করব। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।